এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা দেখব প্রাথমিক সহকারী শিক্ষক দ্বিতীয় ধাপ 2019 সালে আসা প্রশ্নটি। 31 মে 2019 সালে যে প্রশ্নটি হয়েছিল সেই প্রশ্নের ইংরেজি অংশের বিশ্লেষণ করব 20টি কোশ্চেনের, এবং 20টা কোশ্চেন সমাধান করলে ইনশাআল্লাহ 20 গুণন 10 200টি প্রশ্ন সমাধানের সুযোগ পাবেন। আমি আছি আলিম স্যার, রাইটার এক্সপার্ট ইংলিশ। আমাদের আলোচনা সাপোর্ট নেওয়া হয়েছে এই এক্সপার্ট ইংলিশ থেকে। তো চলুন চলে যাই আজকের প্রথম প্রশ্ন বিশ্লেষণে 1 এবং 2। এই দুইটা প্রশ্ন শুরুতেই আপনারা নিজেরা উত্তর করার চেষ্টা করবেন। মনে করবেন আজকে 20টা কোশ্চেনের মডেল টেস্ট দিচ্ছেন, এই 20টা কোশ্চেনের মডেল টেস্ট হিসাবে আপনি কত পাচ্ছেন সেটা আমাদেরকে লাস্টে জানাবেন, আর বিশ্লেষণ তো আপনি পাচ্ছেনই। ওকে, এক নাম্বার বলছে as the sun dash I decided to go out। 2 নাম্বার a person who writes and edits dictionaries is called। আশা করি প্রশ্ন দ্বারা খুব সহজ মনে হবে। বলেন বলেন 1 এবং 2 আমরা কি উত্তর করতে পারি? 1 এবং 2। এক নম্বরে বলছে as the sun dash I decided to go out। প্রথম কথা হচ্ছে আমাদের জানতে হবে এই প্রশ্নটা আসলো কোন অধ্যায় থেকে। তাহলে আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য ওই চ্যাপ্টারটা পড়তে হবে। ওকে, আমরা একটু অধ্যায়ের নামটা জানি। এই অধ্যায়টার নাম হচ্ছে টেন্স উইথ কনজাংশন। টেন্স উইথ কনজাংশন, এই অধ্যায়টার নাম হচ্ছে টেন্স উইথ কনজাংশন। যে বই থাক যাদের কাছে টেন্স উইথ কনজাংশন অধ্যায়টা আপনি পড়ে ফেলবেন, কারণ এই অধ্যায় থেকে শুধু একবার না কয়েকবার প্রাইমারিতে কোশ্চেন আসছে। টেন্স উইথ কনজাংশন মানে এই যে একটা কনজাংশন, এই কনজাংশন থাকার কারণে এই দুইটা অংশের টেন্সের ম্যাচিংটা কিভাবে হবে। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই পাশে আছে আই ডিসাইডেড, যেটা আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স, মানে হলো ভার্বের পাস্ট ফর্ম V2। তো এই পাশে বলছে আই ডিসাইডেড টু গো আউট, আমি বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এটা পাস্ট টেন্সে আছে। এটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এই অ্যাজ মানে এখানে বাংলাটা হবে যেহেতু। অ্যাজ এর বাংলাটা কি দিবেন? অ্যাজ এর বাংলা হবে যেহেতু। তো যেহেতু সূর্য কি আলো দেয়, আলো দিচ্ছিল, আলো দিয়েছিল বা আলোকিত ছিল, সেই কারণে আমি বাহিরে গেলাম। সো এখানে একটা হচ্ছে কজ আর একটা হলো ইফেক্ট, মানে একটা হলো কারণ আর একটা হচ্ছে ফলাফল। তো এই পাশের এইটা হচ্ছে কারণ। যেহেতু সূর্য কিরণ দিচ্ছিল, দা সান ওয়াজ শাইনিং, মানে সূর্যটা জলজল অবস্থায় ছিল বা সূর্যটা কিরণ দিচ্ছিল, দ্যাটস ওয়াই আমি বাহিরে গিয়েছিলাম। অতএব উত্তরটা হবে এ নাম্বার। জানি না কার কার উত্তর হয়েছে। মুনতাহার উত্তর হয়েছে, অনেক ধন্যবাদ। সাবিহা বলছেন 2 এর সি, মুনতাহা 2 এর সি। আচ্ছা 2 নম্বরে যাব আমরা। তাহলে 1 নাম্বার ক্লিয়ার। 1 নাম্বার মনে রাখতে হবে একটা সেন্টেন্সের দুইটা ক্লজে এক অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে অপর অংশ পাস্ট টেন্স হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অর্থটা মেলানোর চেষ্টা করতে হবে, আর অর্থ মেলালেই দেখবেন যে আমরা কিন্তু অর্থগত কারণেই সঠিক উত্তরটা পেয়ে যাব। এই জন্য ইংরেজিতে অর্থের ব্যাপারটাকে একটু বেশি করে ফলো করতে হবে। নেক্সট 2 নম্বরে বলছে এ পারসন হু রাইটস এন্ড এডিটস ডিকশনারিজ ইজ কল্ড। একজন ব্যক্তি কি যে লিখে এবং এডিট করে ডিকশনারি তাকে বলা হয় লেক্সিকোগ্রাফার। লেক্সিকোগ্রাফার এটা হচ্ছে এই অধ্যায়টার নাম কি কে বলতে পারেন? সাবস্টিটিউশনস। সাবস্টিটিউশনস আরেক নাম হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড। তো আমরা যখন বই পড়বো প্রাইমারির জন্য এই অধ্যায়টাকে পড়ে ফেলবো। ঠিক আছে, এই অধ্যায়টাকে পড়ে ফেলবো। নেক্সট ক্লিয়ার। 2টা কোশ্চেন আমরা মোট 20টা কোশ্চেন সমাধান করব বলছি, মোট 20টা কোশ্চেন সমাধান করব। ওকে, এরপরে চলে যাব 3 নাম্বার। মেহের আলী বলছেন যে কিউআর কোডের সাহায্যে কি ভিডিও দেখা যায়? রাইট, কিউআর কোডে ভিডিও দেখা যায়। এই বইয়ের মধ্যে বাংলাদেশে আমি প্রথম এক্সপার্ট ইংলিশের এই বইটাতে ভিডিও ক্লাসের সংযোজন করেছি কিউআর কোড দ্বারা। বাংলাদেশে আমি প্রথম এমন একটা বই তৈরি করেছি যেখানে ভিডিও ক্লাস দেওয়া যায়। এই থিমটা আমাদের এক্সপার্টেরই। ক্লিয়ার, এই বইতে সেই কিউআর কোড পাবেন। এরপর সাবিহা বলছেন হচ্ছে লেক্সিকোগ্রাফার। ঠিক আছে, 3 নাম্বার। আমরা একটু জলদি জলদি ক্লাসটা শেয়ার করে দেব। দেখেন 3 নাম্বারের এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারেকশন থেকে আসছে। অধ্যায়টার নাম কি? অধ্যায়টার নাম হচ্ছে কারেকশন। অধ্যায়টার নাম হলো কারেকশন। ফারজানা বলছেন 3 এর বি, কারেকশন। রাইট, 3 এর বি, তার মানে প্রস্তুতি এখনো ঠিক আছে আপনাদের। শারমিন সেতু বলছেন সি, দুঃখিত হয়নি। এখানে দেখেন তো বলছে হি ওয়াজ হাং ফর মার্ডার। এই যে হাং, তারা আমাকে প্রথমে বুঝতে হবে যে এই শব্দগুলো আসলো কোথা থেকে। আসেন আমরা একটু দেখি। মূল শব্দটা হচ্ছে হ্যাং। হ্যাং শব্দের 2টা অর্থ রয়েছে এবং এটার 2টা ভার্সন রয়েছে।
হ্যাং যদি আপনার HANGED হ্যাংড এবং HANGED হ্যাংড হয় তাহলে একরকম অর্থ, আরেকটা হচ্ছে হাং এবং এইটারও পাস্ট পার্টিসিপল হচ্ছে হাং, যদি এরকম হয় তাহলে দুইটা মিনিং দুই রকম। এইটা হলো ফাঁসিতে দেওয়া, ফাঁসি, ফাঁসি দেওয়া অর্থে, ফাঁসি দেওয়া, এটা হলো ফাঁসি দেওয়া। আর এইটা হচ্ছে কোনো বস্তু ঝুলানো, বস্তু ঝুলানো, বস্তু ঝুলানো। এখন দেখেন এটা মনে রাখবেন কিভাবে আপনি, যেটা ফাঁসি দেওয়া সেটা হচ্ছে এখানে ডি আছে, ইডি আছে, তা আপনি মনে রাখতে পারেন ইডি সমান সমান আপনি দড়ি কথাটার সাথে মনে রাখেন, এটা দড়ি ইডি মানে একটা সাউন্ডস এর ম্যাচিং আছে, ঠিক আছে। এখন ইডি সমান সমান দড়ি সমান সমান এখানে আপনি মনে রাখতে পারেন সেটা হলো ফাঁসি, সেইটা হলো হ্যাংড, তাই না? তার মানে এইটা হলো ফাঁসি দিতে দড়ি লাগে, অতএব ফাঁসির সাথে মিল রাখতে পারেন ইডি। আর বস্তু ঝোলাতে ইউকে আপনি যদি এরকম করে চেঞ্জ করে উল্টো করে দেন এবং এখানে একটা এরকম দিয়ে দেন, এটা হ্যাঙ্গারের মতো হয়ে গেল না? তার মানে হ্যাঙ্গার কোনো বস্তু ঝোলানো অর্থে ইউ আকৃতির হ্যাঙ্গার, অতএব আপনি হ্যাং থেকে যখন বস্তু ঝোলানো তখন এটা হবে হাং হাং। এইবার আর আপনার এই কমন মিস্টেকটা কোনোদিনও ভুল হবে না। একজন বলছেন ঝুলাতে বেশি বেশি রশি বেশি লাগে, হ্যাং ধর, হ্যাঁ সেই জন্য আপনি ডি সমান সমান দড়ি, হ্যাংড। কিন্তু এখন সমস্যা হলো ফাঁসি দেওয়ার ক্ষেত্রে দড়ি লাগে, এইটা মাথায় রাখেন। তাহলে ফাঁসি দেওয়াটার জন্য শুধু হ্যাংড হ্যাংড হবে, আর অন্য যত ধরনের ঝুলানো আছে সেই ক্ষেত্রে আমরা হ্যাং থেকে হাং হাং ব্যবহার করব, মনে থাকবে বিষয়টা। এখন দেখেন এই প্রশ্নে এটা যে ফাঁসি দেওয়া সেটা বোঝার উপায় কি, মার্ডার, মার্ডার মার্ডার মার্ডার। তো মার্ডারের জন্য কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, অতএব কাউকে ফাঁসি দেওয়া অর্থে মার্ডারের জন্য আমরা কি নিতে পারবো, ইডি, ইডি। এখন প্রশ্ন হলো আবার ইডির মধ্যে আবার ঝামেলা করছে, এখানে ইউ করছে, যেটা ইডি হবে শুধু ইডি হবে, এখানে আবার এখানকার এ কে ইউ করে রাখছে, এটা ভুল। এটা একদিকে হাং করছে আবার ইডি নিছে, অতএব এটা এমনিতেই ভুল। এটা হচ্ছে হাং করছে, হাং হবে না, বস্তু ঝুলানো বুঝাবে না, বস্তু ঝুলানো বুঝাবে না, উত্তর হচ্ছে বি নাম্বার, রাইট। আচ্ছা দেখেন আনোয়ারুল ইসলাম ঠিক বলেছেন, হ্যাঁ ঠিকঠাক। তাহলে আমরা মনে রাখতে পারবো। এবং এই অধ্যায়টার নাম কি, এক্সপার্ট ইংলিশ যারা পড়েন তারা এক্সপার্ট ইংলিশে এই অধ্যায়টার নাম পাবেন কমন মিস্টেক। মোটামুটি 30টার মতো টপিক আছে কমন মিস্টেক হিসেবে, যেমন লাই, লাই সংক্রান্ত সমস্যা, হ্যাং সংক্রান্ত সমস্যা, অ্যাক্সেস সংক্রান্ত সমস্যা, তারপর হচ্ছে বিন টু হবে না গান টু হবে, এই ধরনের সমস্যা নিয়ে কমন মিস্টেক নামে একটা চ্যাপ্টার আছে এখানে, যাদের কাছে আছে ওই কমন মিস্টেক চ্যাপ্টারটা একটু পড়ে ফেলবেন, আপনি প্রাইমারি পরীক্ষায় একটা কোশ্চেন কমন পাবেন, একটা কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে। সাবিহা বলছেন এলোমেলো, আজকের পরে আর এলোমেলো হবে না, মনে থাকবে। তাহলে শুধু এইটুক মনে রাখবেন, ফাঁসি দিতে দড়ি লাগে, অতএব হ্যাং এর সাথে শুধু ইডি যোগ করবেন, হ্যাং এর কোনো চেঞ্জ নাই, এই থাকবে এখানে, হ্যাং হ্যাং শুধু ইডি যোগ হবে ফাঁসি দেওয়ার অর্থে। আর সেন্টেন্সে আপনি অলরেডি দেখতে পাবেন, হ্যাঁ ফারজানা রাইজ রেইজ, হ্যাঁ ওইগুলো আছে কমন মিস্টেকে, রাইজ রেইজ এগুলো নেই, রাইজ অ্যারাইজ এগুলো আছে, কখন হাত উঠানো, কখন মূল্য বৃদ্ধি পাবে, কখন ঘুম থেকে জাগ্রত হওয়া বোঝাবে, এই পার্থক্যগুলো আপনারা কমন মিস্টেক চ্যাপ্টারে পাবেন। ওকে, 3 নাম্বারটা ক্লিয়ার সবার? ক্লিয়ার হলে আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে এই যে হ্যাং হ্যাং, এটা আমাদের এক্সপার্ট ইংলিশ বইতে আছে, আমি আপনাদের জন্য ছবি তুলে দিয়েছি, যাদের কাছে বই নাই লাগিয়ে স্ক্রিনশটটা নিয়েন, হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না অনেক লেখা তো, তারপরেও স্ক্রিনশটটা রাখতে পারেন। নেক্সট 4, চুজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? ফারজানা বলেন কি হবে এটা, 4 নাম্বার। যাদের ইচ্ছা আছে একটু ক্লাসটা শেয়ার করতে পারেন, বিকজ এটা একটা ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, আপনার উপকার হবে, আপনার একদম ফ্রেন্ডসের উপকার হবে এবং আমার জন্য উপকার হবে। 4 নাম্বার, 4-এ বলছে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? 4-এর অ্যান্সারটা হচ্ছে 3 নাম্বার। বলেন কেন 3 হচ্ছে? 4-এর উত্তরটা কেন 3 নাম্বার? হ্যাভ ইউ এভার বিন টু, এইখানেও দেখেন আরেকটা সমস্যা আছে, আমি এখানে একটা পার্থক্য বুঝাই আপনাদেরকে। একটা হচ্ছে বিন টু, আরেকটা হচ্ছে গন টু।
এই দুইটা নিয়ে এখানে সমস্যা, যেমন এখানে গন, এখানে গান, এখানে গো আছে, গো হবে না কারণ ডিড ইউ গো, এটা হলো গিয়েছিল, এটা বোঝাচ্ছে না। কিন্তু এই দুটোর মধ্যে সমস্যা কি, একটা হলো হ্যাভ ইউ গান কক্সবাজার, একটা হচ্ছে হ্যাভ ইউ এভার বিন টু, হ্যাভ ইউ, আচ্ছা এখানে সহজ একটা উপায় হচ্ছে এভার আছে, কখনো বোঝাতে এভার আছে, আর এখানে গো এর পরে টু নাই, এটা আপনি ভুল বলতে পারেন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যদি একই জিনিস এখানে গন টু থাকতো তাহলে কনফিউশন হয়ে যেত আপনাদের। সেটার জন্য মনে রাখতে হবে যে কোন স্থানে গিয়েছে তো গিয়েছে আর আসে নাই, এটার নাম হলো গন টু। কিভাবে, ধরেন একজন বিদেশ গিয়েছে, আপনি যদি বললেন সে বিদেশ গিয়েছে, হ্যাভ ইউ গান টু, বা আপনি বললেন যে হি হ্যাজ গান টু অ্যাব্রোড, মানে সে বিদেশ গিয়েছে। আচ্ছা এখন যদি বলি যে আপনি সামনে আছে, সে দেশে এসেছে, এখন আপনি বললেন আপনি কি কখনো বিদেশ গিয়েছেন, তার মানে আপনি তাকে জিজ্ঞেস করছেন যে সে বিদেশ গিয়েছে কিনা, তার মানে কি সে বিদেশ গিয়ে আবার ফেরত এসেছে কিনা। এরকমটা যদি বোঝায় তাহলে আপনি ইউজ করবেন বিন টু, মানে গেছে আবার বউয়ের জন্য ফেরত আসছে, বউয়ের জন্য ফেরত, এই জন্য এই বয়ের সাথে মিল রেখে বিন মনে রাখবেন। এই কোশ্চেনটার মিনিং এমনটা বোঝাচ্ছে যে তুমি কি কখনো কক্সবাজার গিয়ে আবার এসেছো, তার মানে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো, আপনি তাকে সামনাসামনি প্রশ্ন করছেন। তো এই সেন্টেন্সটা ভবিষ্যতে আরো বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, কারণ এই কোশ্চেনটা ইতিপূর্বে অনেকবার অনেকভাবে আসছে। আচ্ছা চলে যাই পরের প্রশ্নে। উত্তর করেছেন সবাই সি, যারা সি উত্তর করেছেন সঠিক 5। দেখবো 5 নাম্বার কে কে পারেন, একটু কঠিন, হয়তো এগুলো অনেকবার দেখেননি, তাও একটু চেষ্টা করেন। সাবিহা 4 সি বলেছিলেন, মুনতাহা ফ্রিন সি বলেছিলেন, বাকিটা এই যে প্রাইমারি কোশ্চেনগুলো আপনাদেরকে কিন্তু সলভ করে দেখাচ্ছি, এই কোশ্চেনগুলো আমাদের প্রাইমারি কোর্সে আবার ভিন্ন স্টাইলে সলভ হয়, আপনারা জানেন কিনা। প্রাইমারি কোর্সে আমরা চ্যাপ্টার ভিত্তিক প্রাইমারি প্রশ্ন সলভ করি, যেমন নাউন অধ্যায়ে কতগুলো প্রাইমারি প্রশ্ন আসছে সেগুলো আমরা নাউন একটা ক্লাস নেই আলাদা, ভার্ব অধ্যায়ে কতগুলো প্রাইমারি প্রশ্ন আসছে সেগুলো আমরা হচ্ছে একসাথে ক্লাস নেই, ঠিক আছে। যেমন আমাদের নাউনে 42টা প্রাইমারি প্রশ্ন আছে, একসাথে আমরা ক্লাস নেই প্রাইমারি কোর্সে। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি সাল ভিত্তিক কোশ্চেন সমাধান, এটা হচ্ছে 2019-এর দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন। 5 নাম্বার, আই হ্যাভ এ বোট, আমার একটা নৌকা আছে, মেড অফ উড, যেটা হচ্ছে কাঠের তৈরি। এখন প্রশ্ন হচ্ছে এই আন্ডারলাইন করা অংশটুকু কোন ফ্রেজ, তাহলে এইটা যে চ্যাপ্টার থেকে আসছে আপনারা নিঃসন্দেহে বুঝতেছেন, সেটা হলো ফ্রেজ আইডেন্টিফিকেশন, ফ্রেজ ফ্রেজ আইডেন্টিফিকেশন। তো ফ্রেজ আইডেন্টিফিকেশনে আমরা ফ্রেজ জানি 8 প্রকার সাধারণত। তো এখন এই অংশটা পূর্বের নাউনকে নিয়ে কথা বলতেছে, তো যদি কোনো ফ্রেজ নাউনকে নিয়ে কথা বলে তাহলে ওই ফ্রেজটার নাম হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন প্রশ্ন হলো অপশনে কোথায়ও অ্যাডজেক্টিভ ফ্রেজ নেই, তাহলে আপনি কোনটা অ্যাডজেক্টিভের নামের কাছাকাছি, এটা চিনতে হলে আবার আপনাকে আরেকটু ডিপে বুঝতে হবে। এখানে বলছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল হচ্ছে না, কারণ এখানে এই নৌকার অবস্থা বর্ণনা করতেছে যে নৌকাটা কিসে থেকে তৈরি, মেড অফ উড, তার মানে এটা কি কাঠের তৈরি নৌকা। নৌকা নাউনের অবস্থা বা নাউনের বিষয় বর্ণনা করলে সেটা অ্যাডজেক্টিভ, সো অ্যাডভার্ব হলো না। পারফেক্ট পার্টিসিপল হবে কিনা, পারফেক্ট পার্টিসিপল জিনিসটা কি, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে যদি কখনো আপনারা হ্যাভিং প্লাস ভি3 পান, এমতা অবস্থায় আপনি তাকে বলতে পারবেন পারফেক্ট পার্টিসিপল। তো এখানে হ্যাভিং প্লাস ভি3 নাই, শুধু ভি3 আছে, সো আপনি এটাকে পারফেক্ট পার্টিসিপল বলতে পারবেন না। গেল 2 নাম্বার টাকাটা। প্রেজেন্ট পার্টিসিপল বলার কোনো সুযোগও নাই, কারণ প্রেজেন্ট পার্টিসিপল মানে আপনারা জানেন সেখানে কি লাগবে, বার প্লাস আইএনজি লাগবে, সেটাও ওখানে নাই। সো একটাই আছে, সেটা হলো পাস্ট পার্টিসিপল। আমরা জানি পাস্ট পার্টিসিপল মানে সরাসরি ভার্বের 3 নাম্বার রূপ। উত্তর হচ্ছে ডি নাম্বার, উত্তর ডি। ফারজানা ভুল করছেন, সাবিহা ঠিক আছে, মুনতাহা ঠিক আছে। ওকে, তাহলে 5 এর आंसरটা হচ্ছে সি নাম্বার। আমরা একটু ক্লাসটা শেয়ার করতে পারি, কিন্তু চলছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আসন্ন প্রাইমারি পরীক্ষা খুব শীঘ্রই হয়তো হয়ে যাবে, এমনটাই শোনা যাচ্ছে, যদিও যত কিছু শোনা যায় সবকিছু সত্য না। ফেসবুকে এখন শুধু অহরহ গুজব ছড়ায়, আপনারা খুব সাবধান থাকবেন। অযথায় একটা সামান্য নিউজ আপনাদেরকে এলোমেলো করে এক্সপ্রেস করে বিভিন্ন প্রতিষ্ঠান। আমি সাধারণত এক্সপার্ট ইংলিশ থেকে এরকম কোনো ফাউল অথেন্টিক নিউজ ছাড়া কোনো ফাউল নিউজ করি না, এটা খেয়াল রাখবেন। আচ্ছা 6 নাম্বার, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশনস। প্রাইমারি পরীক্ষায় আসছে দ্বিতীয় পর্যায়ে 2019 সালের কোশ্চেন সমাধানে। বুঝতেছেন, আমি কিন্তু চ্যাপ্টার গুলো বলে দিচ্ছি কোন চ্যাপ্টার গুলো থেকে কোন কোশ্চেন আসতেছে।
তো 6 নাম্বারটা কোন অধ্যায় থেকে আসছে? 6 নাম্বারটা আসছে হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন চ্যাপ্টার থেকে। এটা একটা মুখস্থ অধ্যায়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পড়বেন আপনারা এই চ্যাপ্টারটা। 2 নাম্বার অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে 7 নাম্বার। তো বলি আমরা কোনটা কি উত্তর হবে, কোনটা কি উত্তর হবে আমরা একটু ঝটপট বলে ফেলি। এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিজ ওন অ্যাকশনস। সাবিহা কোর্স ফি কত বলেছেন? আমাদের কোর্স ফি প্রাইমারি কোর্স ফি হচ্ছে শুধু ইংরেজির জন্য এখন চলমান অফারে 330 টাকা, মাত্র 330 টাকা, কোনো কথা বলার সুযোগ নেই। 660 টাকার কোর্স আর কি। আচ্ছা, আপনি লাইভ চলমান অবস্থায় ভর্তি হয়ে যেতে পারেন। উপরে যে নাম্বারটা আছে ওই নাম্বারে নগদ রকেট বিকাশে পাঠিয়ে দেন, আপনাকে যুক্ত করে নেব। ওকে, ইনস্ট্যান্ট যুক্ত করে নেব লাইভ চলমান অবস্থায়। আচ্ছা, শারমিন সেতু বলছেন 6 ডি। 6 নাম্বার রেসপন্সিবলের সাথে হবে ফর, রাইট, রেসপন্সিবল ফর। বাংলাটা কি বলছে? প্রত্যেক ড্রাইভার মাস্ট বি হেল্ড রেসপন্সিবল ফর হিজ ওন অ্যাকশন। মানে প্রত্যেকটা ড্রাইভার বা চালক সে তার কর্মের জন্য তার নিজের কাছে বা তার নিজের কর্মের জন্য অন্যের কাছে কি থাকতে হবে? দায়ী থাকতে হবে, রেসপন্সিবল, কর্তব্যপরায়ণ থাকতে হবে। তার মানে এটা উত্তর হচ্ছে ডি নাম্বার, কর্তব্যপরায়ণ থাকতে হবে, ডি নাম্বার, রাইট। ওকে, নেক্সট 7 নাম্বার। তাহলে আমরা মনে রাখবো রেসপন্সিবলের সাথে কোনো কিছুর দায়ী বোঝাতে কি হবে? ফর হবে। আরেকটা বিষয় শিখে নেই, মাস্ট বির পরে এখানে হেল্ড আছে ভার্বের 3 নাম্বার রূপ, ভার্বের 3 নাম্বার রূপ। ওকে, নেক্সট 7 নাম্বার। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং। আচ্ছা, উইলিং। আচ্ছা, এটা হবে আনউইলিং, মানে অনিচ্ছাকৃত, যেটা অনিচ্ছাকৃত, অনিচ্ছাকৃত। তার মানে আপনার ইচ্ছা থাকলে মানে সেটা আপনি আগে থেকে লিখে আনবেন, এরকম একটা বিষয় বোঝাবে। তো আনউইলিং মানে অনিচ্ছাকৃত। তো অনিচ্ছাকৃত এটার নামই হলো আপনি বলতে পারেন অচিন্তিত, মানে আগে থেকে চিন্তা করা নাই বা আগে থেকে ভাবা নাই এমন একটা বিষয়ের বিপরীত শব্দ কি? বিপরীত শব্দ, বিপরীত শব্দ হলো ইনটেনশনাল। এটার বাংলা হলো সুচিন্তিত, সুচিন্তিত মানে ইচ্ছাকৃত বা আগে থেকে আপনি ভেবে রেখেছেন এমনটা। তাহলে 7 উত্তরটা হবে ইনটেনশনাল, মানে সুচিন্তিত বা পূর্বে থেকে ভেবে রেখেছেন এমন, বা এটা নতুন না, তাৎক্ষণিক না, এটা আগে থেকে আপনার চিন্তা করা। তো 7 অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার। আর 7 মূল ওয়ার্ডটা ছিল আনউইলিং, মানে অনিচ্ছাকৃত বা অচিন্তিত বা না ভাবা, ইনস্ট্যান্ট, এরকম। ঠিক আছে, আচ্ছা, তাহলে 7 উত্তরটা বি নাম্বার। ও, সবাই পেরেছেন? সবাই পেরেছেন, খুব সহজ ছিল তাই না? নেক্সট, আমরা কিন্তু মোট 20টা কোশ্চেন সলভ করব বলেছি। প্রাইমারি পরীক্ষায় আগে 20টা করে প্রশ্ন আসতো, এই বছর থেকে 20-এর জায়গায় কোশ্চেন হবে মোট 25টা। খুব কেয়ারফুল থাকবেন। ইংরেজিতে 25-এর মধ্যে 23 পাওয়ার ব্যবস্থা আমাদের এক্সপার্ট ইংলিশ কোর্সে আছে। এটা বিগত কোর্সের স্টুডেন্টের রিভিউ আপনারা নিলেই পাবেন। তো কোশ্চেন নাম্বার 8, the professor was given dash to materials in the research laboratory. In the research laboratory কি হবে? এইটা আরেকটা প্রশ্ন। এই প্রশ্নটা আছে, এটাও আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অধ্যায় থেকে, খুব গুরুত্বপূর্ণ। আমি যে অধ্যায়গুলোর নাম বলতেছি এই অধ্যায়গুলো ছাড় দেওয়া যাবে না, পড়তেই হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, এটা এক্সপার্ট ইংলিশ বই থেকে আপনি মোটামুটি 300-র মতো গুরুত্বপূর্ণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন পাবেন, যেগুলো বোল্ড করা আছে এবং হচ্ছে বারবার আসে এরকমটা লেখা আছে এই বইয়ের মধ্যে। তো ওই সেগমেন্টটা আপনি পড়বেন, যাদের কাছে বই আছে তাদের জন্য বলছি, যে ওই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অধ্যায় আপনি দেখবেন যে বলা আছে যে বারবার আসা প্রশ্ন, সেগুলো পড়বেন। ঠিক আছে, শাফি খান বলতে হবে 8 নাম্বার কি হবে অ্যানসার? 8-এর উত্তর হবে হলো এই অ্যাক্সেসের সাথে টু বসে, অর্থগত মিল দিয়ে এইটাকে আপনারা আরেকটা চ্যাপ্টারের সাথে রিপ্লে করতে পারেন। এটা হলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক নামে একটা অধ্যায় আছে আমাদের এক্সপার্ট ইংলিশে, সেই অধ্যায়টার সাথেও সম্পর্ক করা যায়। তো দেখেন, অ্যালিউশন টু মানে পরোক্ষ উল্লেখ, এক্সেস মানে কি? অতিরিক্ত, টাইম মানে সময়, কিন্তু এখানে সিম্পলি বুঝতেছেন প্রফেসর বা অধ্যাপককে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল, অ্যাক্সেস টু মানে কি? অধিকার বা প্রবেশ অধিকার বা অগ্রাধিকার, ম্যাটেরিয়ালস মানে উপকরণের ক্ষেত্রে, কোন উপকরণে? ইন দা রিসার্চ ল্যাবরেটরি মানে হচ্ছে গবেষণা ল্যাবরেটরিতে যে ম্যাটেরিয়াল বা উপকরণগুলো ছিল সেগুলোতে কি দেওয়া হয়েছে? অ্যাক্সেস দেওয়া হয়েছে, সেগুলোতে অ্যাক্সেস দেওয়া হয়েছে। ওকে, সো 8-এর অ্যানসারটা হচ্ছে বি নাম্বার। নেক্সট চলে যাব, এখানে আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, চলে যাব আমরা পরের কোশ্চেনে। 9, হি সেড সে বলল দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক
দ্য ডিরেক্ট স্পিচ। এখানে ডিরেক্ট স্পিচটা কি? এইটা কোন অধ্যায় থেকে আসছে? খুবই সহজ, এটা হচ্ছে ন্যারেশন থেকে এসেছে। ন্যারেশন 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 যে কি সহজভাবে বোঝা যায়, মাত্র 4টা স্টেপ দিয়ে আপনি পৃথিবীর সব বাক্যের ন্যারেশন করতে পারবেন। ওই 4 স্টেপ আমরা আমাদের কোর্সের ক্লাসে ন্যারেশন চ্যাপ্টার যখন ক্লাস নিয়েছি সেখানে শিখিয়েছি এবং সামনে শেখাবো যারা নতুন কোর্সে আছেন। চলমান কোর্স আছে আমাদের প্রাইমারির, চলমান কোর্সে যারা আছেন তারা পাবেন ন্যারেশন ক্লাসে। হি সেড দ্যাট, সে বলল যে হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে? সরি, এটা ডিরেক্টে আছে না ইনডিরেক্টে আছে? এটা আছে অলরেডি ইনডিরেক্টে। দেখছেন, আপনারা শিখছেন শুধু ডিরেক্ট থেকে ইনডিরেক্ট, বাট এখানে উল্টে দিয়েছে। 9 নাম্বার কি অ্যানসার করব? ফারজানা বলছেন হচ্ছে ডি নাম্বার। ফারজানা ডি নাম্বার বলছেন, ডি। হি সেড, সে বলল, হি ডিড দ্য ওয়ার্ক। আসেন আমরা প্রমাণ করি ডি নাম্বার থেকে আসলে উত্তরটাতে যাওয়া যাচ্ছে কিনা। 4 স্টেপের মধ্যে আমি বলি স্টেপগুলো আমাদের হচ্ছে ন্যারেশন সলিউশনের যে স্টেপ। প্রথম হচ্ছে লিঙ্কার পরিবর্তন, লিঙ্কার বসানো, ঠিক আছে? পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, আরেকটা হচ্ছে শব্দ পরিবর্তন, এলপিটিডব্লিউ। হ্যাঁ, তো লিঙ্কার বসানো, পার্সন পরিবর্তন করা, টেন্স পরিবর্তন করা, ওয়ার্ড চেঞ্জ করা বা শব্দ পরিবর্তন করা, এই 4টা স্টেপ খেয়াল রাখতে হবে। তো আসেন আমরা একটু দেখি। তো প্রথমে যদি আমরা এখানে লিঙ্কার বসাই, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হিসেবে দ্যাট বসে। ওকে, দ্যাট আছে 2 নাম্বার কথা। পার্সন পরিবর্তন, পার্সন পরিবর্তনের থার্ড পার্সন আছে হি। আমরা জানি ন্যারেশনের সকল পার্সন পরিবর্তন হলেও থার্ড পার্সনের কোনো পরিবর্তন হয় না। হি হচ্ছে থার্ড পার্সন, সো এটার কোনো পরিবর্তন হয়নি, হি ঠিক আছে। টেন্স পরিবর্তন, এই বাক্যের টেন্সটা ডিড, যেটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের ডিড পরিবর্তন হয়ে আমরা জানি হয়ে যাবে পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডেফিনিট চেঞ্জ হয়ে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। তো ডিড এর পাস্ট পারফেক্ট কি হবে? ডিড এর পাস্ট পারফেক্ট হবে হ্যাড ডান। ডিড পাস্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট হবে হ্যাড ডান। সো এখানে হ্যাড ডান আছে, সবগুলো পরীক্ষায় পাস। এবং ওয়ার্ড পরিবর্তন, বাক্যের মধ্যে এমন কোনো ওয়ার্ড নাই যেটা পরিবর্তন করার প্রয়োজন আছে। ওয়ার্ড পরিবর্তন কি? যে টুডে থাকলে দ্যাট ডে হয়, যে শব্দগুলো আছে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ওই শব্দের পরিবর্তন। সো এখানে শব্দ পরিবর্তনের মতো কোনো পরিবর্তিত শব্দ নাই, সরাসরি দা ওয়ার্ক ছিল দা ওয়ার্ক। এবার দেখেন মিলে গেছে। তো এইভাবে যখন আপনাদেরকে অ্যান্টি চয়েস অপশন হিসেবে কোশ্চেন দিবে, তখন প্রত্যেকটা অপশনকে আপনাকে এইভাবে চেক করে দেখতে হবে যে কোন অপশন থেকে চেক করলে এটা মিলে যায়, কোন অপশন থেকে চেক করলে মিলে যায়, দেন আপনি পারফেক্ট উত্তর পাবেন। মনে থাকবে বিষয়টা? তাহলে এলপিটিডব্লিউ, এলপিটিডব্লিউ, লিঙ্কার পরিবর্তন, পার্সন পরিবর্তন, টেন্স পরিবর্তন, ওয়ার্ড বসানো, ব্যাস এই 4টা ফরম্যাটে ন্যারেশন কমপ্লিট। আশা করি বুঝতে পারছেন। চেঞ্জ করব। নেসারউদ্দিন বলছেন ডি নাম্বার, রাইট। চলে যাব পরের প্রশ্নে। 10, দ্য প্লুরাল অফ ফেজ। দ্য প্লুরাল অফ ফেজ, ফেজ এর প্লুরাল কি? এই যে এটা ফেজ, ফেজ মানে হলো টুপি, ফেজ মানে টুপি, ফেজ 10 নাম্বার। দ্য প্লুরাল অফ ফেজ, ফেজ মানে টুপি, ফেজ মানে টুপি। ওকে, এফইজেড, এরকম শব্দের শেষে যদি জেড থাকে, শব্দের শেষে জেড থাকা যে নাউন গুলো আছে, সেই নাউন গুলোকে পরিবর্তন করে আমরা কিভাবে প্লুরাল করব? এটার দুটো উপায় আছে। একটা হচ্ছে সরাসরি এই ইএস যোগ করা যায়, আবার কখনো কখনো এই জেড কে ডাবলই করে, ডাবল অর্থাৎ এখানকার কনসোনেন্ট কে ডাবল করেও ব্যবহার করে ইএস করা যায়। সো এখানে প্লুরাল হচ্ছে 10 এর জন্য ডি। ফেজ মানে টুপি আর ফেজেস মানে হলো টুপিগুলো। তো দেখেন এই চ্যাপ্টারটার নাম কি ভাই? এই চ্যাপ্টারটার নাম হলো নাম্বার। তো নাম্বার আর জেন্ডার, এই দুটো চ্যাপ্টার যদিও আমরা ছোটবেলায় পড়ি 6, 7, 8, 9 এ, বাট দেখেন চাকরি জগতে এসে এই দুইটা চ্যাপ্টারের উপরে থেকে প্রচুর কোশ্চেন হয়। সো আমাদেরকে এই দুইটা চ্যাপ্টারের উপরে খুব ভালো দক্ষতা রাখতে হবে। মোসাম্মদ ফারজানা আক্তার 10 এর উত্তর করেছেন সি। দুঃখিত, আপনার উত্তর নিতে পারছি না। ফেজ বানানে একটা ই আছে, খুব ভালো করে খেয়াল করেন, এখানে ডাবলই করা যাচ্ছে না। আপনি যদি ডাবল করতে চান, ইএস যোগ করার আগে শেষ কনসোনেন্টটাকে করতে পারবেন। তার মানে ফেজ এটা হতে পারে, অথবা ফেজেস একটা জেডও থাকতে পারে, সমস্যা নেই। বুঝাইতে পারলাম? সো 10 এর উত্তর হচ্ছে ডি নাম্বার। এইবার আসেন, এরকম কিছু উদাহরণ আছে, আপনারা যদি এক নজরে এটা একটু টিক দিয়ে নেন, এই উদাহরণগুলো আমার জরুরি মনে হয়েছে। যেমন কুইজ,
কুইজ, তাই না? একটা জেড আছে, এটাকে আপনি প্লুরাল করবেন ডাবল জেড ইএস। বাজ, এটা অটোমেটিক ডাবল জেড আছে, তাহলে আপনি শুধু ইএস যোগ করবেন। ফিজ অটোমেটিক ডাবল জেড আছে, শুধু ইএস যোগ করবেন। ক্লিয়ার? তো এই যে শব্দগুলো এখানে দিলাম, এই তিনটা বাড়তি শব্দ আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিয়েন। আমার কাছে গুরুত্ব মনে হয়েছে, এবং আমার কাছে যেগুলো গুরুত্ব মনে হয়, মজার বিষয় হচ্ছে কোনো না কোনো ভাবে দেখা যায় সেগুলো আস্তে আস্তে পরীক্ষা আসে। সো এই জন্য আপনারা এটা একটু খেয়াল করবেন। এই দুইটা ওয়ার্ড বাড়তি যে দিলাম এটা আপনারা পড়বেন। ক্লিয়ার? সাবিহা ইসলাম মুছে দিলাম, শেষ করলাম। ক্লাসগুলো একটু শেয়ার করতে পারেন, ক্লাসটা শেয়ার করতে পারেন। 11 আমরা মোট 20টা কোশ্চেন সলভ করবো বলছি। 11 মডেল টেস্ট আকারে আপনি মনে রাখেন যে কয়টা আপনার হচ্ছে। মনে করেন এটা আপনার জন্য একটা মডেল টেস্ট। Phosphates dance to most farmlands in Bangladesh. Phosphates dance to most farmland in Bangladesh. Phosphate. আনারুল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে ফসফেট ড্যান্স টু মোস্ট ফার্মস ল্যান্ডস ইন বাংলাদেশ। তো এখানে 11 নম্বর, এখানে কোনটা অ্যান্সার হবে ভালো করে বুঝতে হবে। দেখি আপনাদের পারঙ্গতা, দেখি কোন উস্তাদ আছে এই উত্তরটা করতে পারেন। দেখি কোন বস আছেন এই উত্তরটা করতে পারেন। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছিল 2019 সালের দ্বিতীয় পর্যায়ের প্রশ্ন আসছিল এটা। তো ফসফেটস নিড টু বি অ্যাডেড, নিড টু অ্যাড, কোনটা অ্যান্সার করা উচিত হবে? শারমিন সেতু বলছেন হচ্ছে বি নাম্বার, হোয়াইট বি নাম্বার। নিড টু বি অ্যাডেড 100% সঠিক। কেন? নিড টু এর পরে আপনি যদি বি দেন, নিঃসন্দেহে এটা প্যাসিভ মোডে, বি এর পরে ভার্বের 3 নাম্বার রূপ লাগবে। একদম সহজ কথা, ঠিক আছে? একদম সহজ। আর বাকিগুলো কেন ভুল দেখেন। ফসফেটস আপনি যখন সাবজেক্ট নিচ্ছেন, এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ মোডের সাবজেক্ট, এই সাবজেক্টটা অ্যাক্টিভ না। কারণ ফসফেটস এটা তো একটা সারের নাম, তাই তো? এটা একটা খাদ্য উপাদান, মানে এটা হচ্ছে একটা খাদ্য উপাদান গাছের জন্য। এখন এই উপাদানটা তো অ্যাক্টিভ না, সে অন্য কারোর জন্য প্রয়োজন। জমিতে চাষাবাদের ক্ষেত্রে বাংলাদেশে এটা প্রয়োজন, তাহলে এটা তো প্যাসিভ মোড হবে। তো এটা তো সরাসরি সে নিজেকে নিজে অ্যাড করতে পারে না। তো ফসফেট নিড টু বি অ্যাডিং, এটা সে অন্য কাউকে অ্যাডিং করবে না। আবার টু বি এর পরে সবসময় ভি3 হয়, অপশন এটা এমনিতেই ভুল। নিড অ্যাডেড, নিডের পরে সরাসরি ভি3 হবে না। নিড টু অ্যাড এটা অ্যাক্টিভ ভয়েসে হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে সাবজেক্ট অ্যাক্টিভ হতে পারে। কিন্তু এইখানে ফসফেটস প্লুরাল আকারে এস আছে। এখন নিড টু বি অ্যাডেড মানে ফসফেটসকে অ্যাড করার প্রয়োজন হয় টু দা মোস্ট ফার্ম, অধিকাংশ চাষাবাদের ক্ষেত্রে ইন বাংলাদেশে। বুঝাইতে পারলাম? মুনতাহা প্যাসিভ মুড আছে, দ্যাটস ওয়াই এটাকে প্রয়োজন হয়, সেই অর্থে নিড টু বি অ্যাডেড। আশা করি বুঝতে পারছেন। সো এই অধ্যায়টা কোন অধ্যায়? এই অধ্যায়টার নাম হলো অক্সিলারি ভার্ব। অক্সিলারি না বললে আমি সরাসরি মডালের ইউজেস বলি। এক্সপার্ট ইংলিশে আপনারা মডালের ইউজেস বলে একটা আলাদা চ্যাপ্টারই পাবেন এক্সপার্ট বইতে। সো এক্সপার্ট বইতে মডালের যে আলাদা একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা পড়ে ফেলবেন। নিডের ব্যবহারটা বেশি করে পড়বেন, শুডের ব্যবহারটা পড়বেন, মাস্টের ব্যবহারটা পড়বেন। এই 3টা ব্যবহার থেকে এবং উড রাদার, এই 4টা ব্যবহার থেকে প্রচুর প্রশ্ন আসছে। এই জন্য মডাল ভার্বের মডাল চ্যাপ্টারটা পড়ে ফেলবেন। নেক্সট চলে যাব 11 পরে পরের কোশ্চেনে। 12 চেঞ্জ দা ভয়েস। কোশ্চেনের ভ্যারিয়েশন দেখতেছেন কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। এই গবেষণা অনুসারেই আমি প্রাইমারি কোশ্চেন আপনাদের প্রাইমারি কোর্সটা রান করেছি, মানে চ্যাপ্টার গুলো বাছাই করে। ভয়েস 12 নাম্বার ভয়েস চেঞ্জ। হু ইজ ক্রিয়েটিং দিস, আমি এখানে খুব কথা বলবো না। আপনারা জানেন যে হু থাকলে মুখস্থ আপনাদের বাই হোম বসে, হু থাকলে বাই হোম বসে, সবার মুখস্থ জিনিসটা। তো হু আছে ওখানে, বাই হোম যেগুলো আছে সেগুলো অ্যান্সার হবে 1 2 3, তিনটাতেই বাই হোম আছে। ওকে, ভালো কথা, বাই হোম আছে তিনটাতেই। নেসার বলছেন বইয়ের মূল্য কত? বইয়ের মূল্য আপাতত হচ্ছে 580 টাকা, কুরিয়ার সহ 690 টাকা। হোম ডেলিভারি নিতে চাইলে আপনার নাম্বারটা দিয়ে দেন, আমাদের অফিস থেকে কল করে আপনাকে পাঠিয়ে দিবে। নাম্বার এবং ঠিকানাটা দিয়ে দেন, ওই যে উপরে যে নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, অথবা বিস্তারিতের জন্য ওই নাম্বারে কল করেন। এবার আসেন, তাহলে হু থাকলে আমরা বাই হোম ইউজ করব, বাই হোম দিলাম। কিন্তু পরের কথা হচ্ছে ভয়েসের ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানতে হয়, বলেন তো কি সেটা?
জীবনে শুনেছেন ভয়েস করার জন্য মাত্র একটা বিষয় গুরুত্ব, সেটা হচ্ছে ভার্বের রূপ পরিবর্তন। ভার্বের রূপ পরিবর্তন, রূপ পরিবর্তন। এবার আপনি যেই ভয়েস চেঞ্জেই যান আপনার এই কথাটা আপনার লাগবেই, ভার্বের রূপ পরিবর্তন। তো আপনি বলেন তো এইখানে ভার্বের রূপ কি? ইজ ক্রিয়েটিং। ব্যাস, আপনি যদি জানেন ইজ ক্রিয়েটিং কে চেঞ্জ করতে হবে, আপনার বাকি সব রুলস মাথায় না থাকলেও হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বলেন তো এখানে ইজ ক্রিয়েটিং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটার প্যাসিভ করব কি? যদি কখনো অ্যামিজারের সাথে ক্রিয়েটিং থাকে এখানে জাস্ট অ্যামিজারের সাথে বিং হবে, বিং প্লাস এই ভার্বটা 3 নাম্বার রূপ হবে। এখন আপনি দেখেন বিং প্লাস ভি3 কোন জায়গায় আছে? বিং প্লাস ভি3 এখানে আছে বিন, এটা ভুল হবে না। এখানে আছে বিং প্লাস ভি3, এখানেও আছে বিং প্লাস ভি3। এই দুটোর মধ্যে আবার পার্থক্য হচ্ছে সাবজেক্ট হলো মেস, সাবজেক্ট হলো মেস। এখন বাক্যটাকে যেহেতু ইন্টারগেটিভ ফরম্যাটে ছিল এই জন্য আমার এই বাক্যে সাবজেক্টের আগে অক্সিলারি লাগবে, এই জন্য ইজটা সেপারেট হয়ে আলাদা থাকবে, কিন্তু এখানে সেপারেট হয়নি বরং এক জায়গায় আছে। বাক্যটা যদি অ্যাসার্টিভ হতো তাহলে এই বাক্যটা হতো এক জায়গায়, কিন্তু বাক্যটা যেহেতু ইন্টারগেটিভ এই জন্য সাবজেক্টের আগে লাগবে অক্সিলারি ভার্ব আর সাবজেক্টের পরে চলে যাবে ভার্বের বাকি অংশ। এইবার দেখেন তাহলে কতগুলো কথা বললাম, ভার্বের রূপটা আপনি কিভাবে বসাবেন এইটা যদি জানেন তাহলে আপনার ভয়েস চেঞ্জ কভার। এখন ভয়েস চেঞ্জে আরো বিষয় থাকে, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হবে, প্রিপজিশন বসবে, এইগুলো ব্যাপার না, এইগুলো জানা আসলে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ভার্বের পরিবর্তনটা বোঝা। ক্লিয়ার? তাহলে অ্যানসারটা হচ্ছে ডি নাম্বার, অ্যানসার ডি। নেক্সট 12 নাম্বার ক্লিয়ার? তাহলে 12 নাম্বার কে কে পেরেছেন জানি না, এইটা সলভ করার জন্য সুন্দর ভয়েসের রুলস গুলো আপনার জন্য এক্সপার্টে পাবেন। চলে আসি 13 14। শাফি খান বলছেন যে হাই ভোল্টেজ মডেল করার পরে এখন 25টার মধ্যে 20টা পারেন আর 5টা পারেন না, কি কি প্র্যাকটিস করব? ওকে, এটার জন্য আপনারা হচ্ছে বই থাকলে আমাকে একটু নক দিলে আমি ইনডেক্সটা বলে দেব কি প্র্যাকটিস করতে হবে। নেসার বলেছিলেন ডি নাম্বার, শাফি বলেছিলেন ডি নাম্বার। চলে আসেন 13 14, 13 নাম্বার 14 নাম্বার। ইংরেজির জন্য আপনারা অনলাইনে যতগুলো প্ল্যাটফর্ম দেখবেন সবাই ভালো, আমার কারো প্রতি বিদ্বেষ নাই, কিন্তু যারা আপনাদের সাথে অতিরিক্ত চাপাবাজি করে তাদের আমার পছন্দ না। ইংলিশ ক্লাসটা আপনাকে ওই একটা কোশ্চেন সলভ করতে গিয়ে আধা ঘন্টা সময় নষ্ট হবে এমন কোনো প্ল্যাটফর্মে সময় নষ্ট করবেন না। শিখতে চাইলে আপনার অল্প সময় বেশি শেখা যায় এমন জায়গাতেই সময় দেওয়া উত্তম। ফারজানা, মোসাম্মদ হাসি কেমন আছেন আপনি? মোসাম্মদ হাসি কেমন আছেন বলেন। এখানে কি করব? 13 এবং 14, 13 14 কি হবে অ্যান্সার? ফোনটাই কি নষ্ট। 13 14, 13 নাম্বার মিস্টার আতিক ড্যাশ রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দা স্টক মার্কেট। 14 নাম্বার অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপজিশন। প্রিপজিশন থেকে অলরেডি 2টা প্রশ্ন পেয়েছিলাম, এটা আরেকটা 3টা। দেখছেন মাত্র 20টা প্রশ্নের মধ্যে প্রিপজিশন থেকে 3টা প্রশ্ন আসছে। সো রিসার্চ না বুঝলে আপনি এলোমেলো পড়ে লাভ নাই, পড়া অনেক বোঝা হয়ে যাবে কিন্তু আগাতে পারবেন না। এই জন্য আগাতে চাইলে বুঝে শুনে পড়তে হবে। নেক্সট, তাহলে মিস্টার আতিক ড্যাশ রাদার, এখানে রাদারের সামনে আমরা কি বসাই? কখনো মাস্ট রাদার হয় না, কুড রাদার হয় না, হ্যাজ টু রাদার হয় না, এটা দুনিয়ার সোজা প্রশ্ন। উড রাদার হয়, কিছু বলার নাই। অ্যামিনেবল কথাটার বাংলা হচ্ছে বাধ্য, অ্যামিনেবল মানে বাধ্য। সো অ্যামিনেবলের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটাও আপনাদের মুখস্থ, একদম সহজ। অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, অ্যামিনেবল টু, কোনো কিছুর বাধ্য, কারো প্রতি বাধ্য বা অনুগত বোঝাতে অ্যামিনেবল টু বসে। ওকে, চলে যাব নেক্সট কোশ্চেনে। তার মানে এই কোশ্চেনটাও কোথা থেকে আসছে বলেন তো? এটাও কিন্তু মডাল ভার্ব থেকে আসছে। তাহলে মডাল থেকে 2টা পেলাম, একটা নিডের কোশ্চেন পেলাম আর একটা হচ্ছে এই উড রাদারের কোশ্চেন পেলাম। উড রাদার বাংলা কি? বরং ভালো। মিস্টার আতিক উড রাদার নট ইনভেস্ট, মিস্টার আতিকের ইনভেস্ট না করাই বরং ভালো হবে। দ্যাটস মানি, ওই টাকাটা ইন দা স্টক মার্কেট, টাকায় মানে স্টক মার্কেটে ইনভেস্ট না করাই উত্তম হবে। আচ্ছা নেক্সট চলে যাব 13 14 শেষ, পরের কোশ্চেনে 15 16। মোট 20টা কোশ্চেন সলভ করব, আর কয়েকটা কোশ্চেন আছে। লাস্টে আপনাদের কার কয়টা হলো বলেন। 15, দ্য ফেমিনিন অফ র্যাম, আর এ এম, এই র্যাম শব্দের ফেমিনিন জেন্ডার কি? র্যাম। 16 নাম্বার হুইচ ইজ প্লুরাল, নাম্বার। এইবার দেখেন নাম্বার অধ্যায় থেকে কিন্তু এর আগেও আমরা একটা কোশ্চেন দেখছি, তাই নাম্বার অধ্যায় থেকে আমরা মোট দুইটা কোশ্চেন পেলাম এই পরীক্ষায়।
প্রাইমারি এই পরীক্ষা দুইটা কোশ্চেন পেলাম। আর এটা পেলাম জেন্ডার অধ্যায় থেকে, জেন্ডার জেন্ডার সেতু 13 এর বাংলা মিনিং অলরেডি বলে দিয়েছি না। 15 নম্বর ফেমিনিন জেন্ডার অফ র্যাম। র্যাম মানে কি? ভেড়া, ভেড়া। আচ্ছা, ভেড়া আপনারা কেউ পালেন নাকি? বাংলাদেশে অনেক জায়গাতে এখন ভেড়া পালিত হয়। তো র্যাম ভেড়া, এটার ইউ হচ্ছে ভেরি, মানে কি? ভেরি বলতে আসলে পুলিঙ্গ অর্থে, স্ত্রীলিঙ্গ অর্থে ভেড়ার স্ত্রীবাচক শব্দ। আর বাকিগুলোর অর্থ কি? এটার উচ্চারণ হবে হাইন্ড। হ্যাঁ, এটার উচ্চারণ হবে হাইন্ড। কিছু মনে করেন না, আমি কোন এক ক্লাসে এটা হিন্ড উচ্চারণ করেছিলাম। এটার উচ্চারণ হবে হাইন্ড। আমি ডিকশনারি থেকে আপনাদেরকে উচ্চারণ শোনাইতে পারি। হাইন্ড, হরিণী। হাইন্ড হলো হরিণী, হরিণী অর্থে হাইন্ড। আচ্ছা, তারপরেরটা কি বলেন তো? সবগুলোর একটু ইংলিশ বাংলা একটু জেনে নেই। এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বারবার বিভিন্ন পরীক্ষা আসে, বারবার আসে। মেয়ার, মেয়ার মানে ঘটকি, মানে ঘোড়ার স্ত্রীবাচক শব্দ ঘটকি। পরেরটা হচ্ছে সোনা, এটা সাউ, সাউ মানে শুকুরি, সাউ মানে শুকুরি, SOW, সাউ, শুকুরের স্ত্রীবাচক শব্দ। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? সবগুলো বুঝতে পারছি সবাই? মুনতাহা বলছেন হচ্ছে 16 এর বি নাম্বার। আচ্ছা, 15 কি হবে? আগে 15 নম্বরটা বলেন। 15 উচ্চারণ তো পারেন, র্যাম ইউ, খুব গুরুত্বপূর্ণ জেন্ডার। আর হিন্ড হরিণী, জয় হিন্ড। হ্যাঁ, জয়। মেয়ার, হাউ, এই যে হর্স থেকে মেয়ার, হর্স ঘোড়া, আর সেখান থেকে স্ত্রীবাচক ঘটকি মেয়ার। আর হচ্ছে সো, শুকরি, শুকরি। সাউ উচ্চারণ এটার। কি ব্যাপার, মোবাইল ডেট একটু সাউন্ড শোনাতে চাইলে মোবাইলে আসতেছে, ডিস্টার্ব, বাদ দিলাম। 16 নাম্বার, হুইচ ওয়ান ইজ প্লুরাল? নিচে কোনটা প্লুরাল? একদম সহজ, বলছে কোনটা প্লুরাল। এটা সিঙ্গুলার। কেন সিঙ্গুলার? শব্দের শেষে আইএস থাকলে সিঙ্গুলার। এটা যদি ইএস থাকতো তাহলে প্লুরাল হতো। এই আইএস চেঞ্জ করে যদি ইএস হতো, তাহলে এটাকে কি লিখতাম আমরা? ও, এটা হবে ও এ এস ইএস। ওয়াসে যদি থাকতো তাহলে এটা হতো প্লুরাল। আচ্ছা, এরপরেরটা ভার্টেক্স, এটা হতো ভার্টিসেস, TICS, ভার্টিসেস। হ্যাঁ, আবার আরেক অর্থে এখানে শুধু ইএস যোগ হয়, ভার্টেক্সেস। আচ্ছা, আরেকটা হচ্ছে টার্মিনাস, ইউএস থাকলে সিঙ্গুলার, এর ইউ এর প্লুরাল হলো ইউএস কে চেঞ্জ করে আই বসাতে হবে, ইউএস কে চেঞ্জ করে আই বসাতে হবে। এটা হচ্ছে ল্যাটিন কম্পারিজন বলে, সরি, ল্যাটিন সিঙ্গুলার প্লুরাল বলে 7টা রুলস আছে। 7টা রুলস সম্পূর্ণ আলাদা করে এই নাম্বার চ্যাপ্টারে দেওয়া আছে। ওই 7টা রুলস পড়লে আপনি নাম্বার চ্যাপ্টারের 90% কভার হয়ে যাবে, মাত্র 7টা রুলস। হ্যাঁ, এই 7টা রুলস পড়ে ফেলেন যাদের কাছে এক্সপার্ট আছে। টার্মিনাস প্লুরাল হবে টার্মিনি। এবার আসেন, এটা হচ্ছে বুড়ো থেকে বুরোক্স, বুড়ো, আর BURE ছিল, আর এটার সাথে শুধু লাস্টে যোগ হয়েছে এক্স, হয়ে প্লুরাল হয়েছে। আর বাকি সিঙ্গুলার ছিল এইটুকু, সিঙ্গুলার ছিল এইটুকু, প্লুরালে শুধু এক্স যোগ হয়েছে। তো 16 অ্যান্সারটা হচ্ছে ডি, 16 অ্যান্সার ডি। আমলাতন্ত্র, আমলাদেরকে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে, আমলাদেরকে প্লুরাল অর্থে ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? তো 15-16 কমপ্লিট। চলেন আমরা পরের প্রশ্নে যাব। আর মাত্র কয়েকটা কোশ্চেন আছে, খুব গুরুত্বপূর্ণ। এখানকার অপশন গুলো গুরুত্বপূর্ণ। আমি কেন বলতেছি, এখানে প্রশ্ন হবে কয়টা দেখেন, অলরেডি এখানে 4টা প্রশ্ন তৈরি হতে পারে, এখানে 4টা প্রশ্ন তৈরি হতে পারে বাড়তি। এই জন্য এই নাম্বার জেন্ডারের অপশন গুলো পড়বেন, ঠিক ভোকাবুলারি অধ্যায়ের মতো। 17-18 ক্লাসটি শেষ পর্যন্ত শেয়ার করে দিবেন, যেহেতু আপনাদের জন্য ফ্রি ক্লাস। এটা হচ্ছে সাল ভিত্তিক প্রাইমারি প্রশ্ন সমাধান। আর আমরা চ্যাপ্টার ভিত্তিক প্রাইমারিতে যত প্রশ্ন আছে সেটারও একটা সমাধানের ক্লাস নেই, ওটা আমাদের পেইড বেসে হয়ে থাকে। পেইড বেসে আমরা একেবারে নাউন অধ্যায়ে কতগুলো প্রশ্ন আসছে সেগুলো দেখাবো, জেন্ডার অধ্যায়ে কতগুলো প্রাইমারিতে প্রশ্ন আসছে এই যাবৎকালে সকল প্রাইমারি মন্ত্রণালয়, সেগুলো আমরা পড়াই প্রাইমারি কোর্সের ক্লাসে। আচ্ছা, ফ্রি ক্লাসে দেখাচ্ছে আপনাদেরকে পরীক্ষা ভিত্তিক কোশ্চেন সমাধান। নেক্সট, which one is the correct spelling? এইবার দেখেন, মারাত্মক একটা চ্যাপ্টার স্পেলিং। এই যে কি বিরক্তিকর স্পেলিং, উচ্চারণ ঠিক থাকলেও অনেক সময় আমাদের স্পেলিং চ্যাপ্টারটা থাকে না মাথায়, বা স্পেলিং শব্দগুলো মনে থাকে না। সেইটার জন্য আমাদের একটা ডিভাইড রুলস আবিষ্কার করেছি, ডিভাইড রুলস। সো ডিভাইড রুলস মোটামুটি
300-র উপরে ওয়ার্ড এই বইতে ভেঙে দেওয়া আছে ডিভাইড রুলস হিসেবে। সো ওই ওয়ার্ডগুলো আপনি যদি ভেঙে ভেঙে পড়েন আপনার জন্য স্পেলিং আর কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। কারেক্ট স্পেলিং হিসাবে এখানে কোনটা সঠিক? ইররেসিস্টিবল, ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল, ইরেসিস্টিবল অথবা রেসিস্টিবল, আপনি যেভাবে ডিভাইড করেন। সো এই যে রেসিস্টিবল, এটাকে ডিভাইড রুল বলতেছি, যে আপনি একটা শব্দের সিলেবল অনুযায়ী শব্দটাকে ভাঙবেন। রেসিস্ট ইবল, রেসিস্ট ইবল, দেখেন রেসিস্ট মানে বাধা বা প্রতিবন্ধকতা, আর ইররেসিস্টিবল এটার বাংলা হচ্ছে অনিবার্য, অবশ্যম্ভাবী, মাস্ট, আপনি কোনো কিছু করতে অবশ্যই বাধ্য, এরকমটা সেন্সে এই ইররেসিস্টিবল ব্যবহার করা হয়। তো এখানে বানানে আসলে ভুলটা কোন জায়গায় দিবে আপনাকে? তো সব জায়গায় তো আই ডবল আর নিয়ে কোনো সমস্যা নাই, এইখানে একটু ভুল, এটা সহজে ধরতে পারবেন, কিন্তু এখানে ভুল কি? রেসিস্টে কোনো ভুল আছে এখানে? একই তো, এই দুইটা মনে হয় একই। রেসিস্টিবল, রেসিস্ট আর এসটি ইবল, এটা তো দুইটা তো সেম মনে হচ্ছে। দেখেন চোখের দেখায় সমস্যা বের হয়েছে নাকি আগে দেখি। আর ই এস আই এস টি, আর ই এস আই এস টি আইবিএলই, ও দুইটা সেম। তো এখানে সিডি যে কোনো একটা উত্তর করতে পারেন। এটা আমাদের টাইপিং এর সময় জহির ভাই সম্ভবত একটু ভুল করছে, আমাদের জহির ভাই অফিসে টাইপ করে। 18 হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, নিচের কোনটা সঠিক বানান? ওকে, দুইটা স্পেলিং কোশ্চেন আসছে। ওয়াও, একটা পরীক্ষায় 20টার মধ্যে দুইটাই স্পেলিং আসছে। তা আপনি বুঝেন কি পড়বেন, সেটাই যদি না বুঝেন, নাম্বার জেন্ডার থেকে 3টা কোশ্চেন আসছে 20টা কোশ্চেনের মধ্যে, তাহলে এবার সামনের পরীক্ষায় 25টার মধ্যে কি এখান থেকে বেশি আসবে না? আসবে, তো বুঝতে হবে জিনিসগুলো। তো এখানে বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, সুপারসিড, সুপারসিড, সুপার সুপারের মতোই থাকবে, আর এই যে এসিডি সুপারসিড, হ্যাঁ সুপারসিড, এটার উচ্চারণে আবার এই যে এখানে জাস্ট এই আর এর উচ্চারণটা হয় না, সুপারসিড। সুপারসিড মানে কি? সুপারসিড মানে হলো একজনের স্থান আরেকজন দখল করে নেওয়া, মানে স্থান দখল অন্তর হওয়া, মানে একজনের পরিবর্তে আরেকজন ওই স্থানে আসা, এটাকেই বলা হয় সুপারসিড। মানে দায়িত্বের পরিবর্তন বা ব্যক্তির অবস্থান পরিবর্তন। মনে করেন পদ ঠিক আছে, কিন্তু ওই পদে নতুন লোক আসে, স্থানান্তর হয়, এটাকেই বলা হচ্ছে সুপারসিড। ঠিক আছে, স্থান দখল করে নেওয়া, অন্যের স্থানে নিজের অধিকার করে নেওয়া। ক্লিয়ার? এটাই হচ্ছে অপরের পরিবর্তে স্থান অধিকার করার নামই হলো সুপারসিড। 18 অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার, 18 অ্যান্সার ডি। এখন এই যে ডিভাইড রুলে আপনি সুপার আলাদা করছেন, আর এই সিডি এটা হচ্ছে আপনি মনে রাখবেন, যেহেতু স্থান চেঞ্জ করবে, এই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ দুইবার ই ই আছে, দুইটা ই আছে, এর বেশি এখানে নাই। সুপারে তো একটা ই আছে, সেটা আলাদা, কিন্তু সিডে ই আছে দুইটা, শুধু এসি ডি, আপনি শুধু এইটুকু মনে রাখলেই হচ্ছে। ডিভাইড রুলে আপনাকে এইটুকুই হেল্প করবে যে এসি ডি ই হবে, এসি ডি। ওকে, এবং আজকের আলোচনার সর্বশেষ দুইটা কোশ্চেন, কার কয়টা হয়েছে মুখস্থ রেখেছেন কিনা? আজকের আলোচনার সর্বশেষ দুইটা প্রশ্ন 19 এবং 20। 19 20 আনারুল, শারমিন সেতু, মোহাম্মদ শামসুল আলম। 19 20 19-এ বলছে কাউন্টেবল ফর্ম অফ লাফটার, লাফটার শব্দের কাউন্টেবল কি? এই কোশ্চেনটা নিয়ে যদিও আমি একটু দ্বিধান্বিত থাকি এখনো পর্যন্ত, দ্বিধার মধ্যে থাকলেও ফাইনাল উত্তর আজকে বলে দিচ্ছি। সমস্যাটা কি? কাউন্টেবল ফর্ম অফ লাফটার, লাফটার শব্দটা নরমালি হচ্ছে আনকাউন্টেবল সেন্স, মানে আমরা জানি এটাকে গণা যায় না, কিন্তু আমরা অনেক সময় বলি যে সে এমন একটা হাসি দিল, একটা হাসি দিল, এই যে একটা হাসি দিল, এক বললেন, এই এক বলার কারণে এটা আবার কাউন্টেবল সেন্সে দাঁড়াবে। তো কাউন্টেবল সেন্সে যদি দাঁড়ায় তাহলে দেখেন তো কি হবে, একটা হাসি, এখানে আপনি জাস্ট লাভ শব্দের সামনে কাউন্টেবল একটা ডিটারমিনার এ বসালে এটা কাউন্টেবল সেন্স হিসেবে কাজ করবে। সো এটাকে আমরা কাউন্টেবল সেন্স হিসেবে উত্তর করতে পারি। কোন কোন জায়গায় এই প্রশ্নের উত্তরটা লাভ আছে, কিন্তু লাভ না দিয়ে সরাসরি আমরা যদি কাউন্টেবল বোঝাতে চাই তাহলে উত্তরটা সি দেওয়া উচিত। আচ্ছা, ফারজানা বলছেন 19 নং কোশ্চেনটা রং। আসলে রং কিভাবে বলেন? 19 নম্বর কোশ্চেনটা নিয়ে আমি একটু সন্দেহান আছি। হাসি সি, শারমিন 19-এর বি, 19-এর সি। এখনই দেখেন দুই রকম মত হয়ে যাচ্ছে। আচ্ছা, 19 নম্বর কোশ্চেনটা না হলে আমাকে আরো একবার চেক করতে হবে। আমি আপাতত আপনাদেরকে বলছি কাউন্টেবল সেন্স বোঝাতে এখানে আমরা লাভ শব্দটাকে এ দ্বারা প্রকাশ করতে পারি, এই জন্য সরাসরি সি নাম্বারটা উত্তর নেওয়া উচিত। এরপর আসেন 20 নাম্বার, দা বুক
ট্রেজার আইল্যান্ড। এই যে অনেকের প্রশ্ন যে ভাই প্রাইমারি পরীক্ষায় কি সাহিত্য থেকে কোশ্চেন আসে? হ্যাঁ, প্রাইমারি থেকে সাহিত্য থেকে কোশ্চেন আসে একটা দুইটা। ওইটার জন্য ভাই 200 পেজের সাহিত্য পড়ার কোনো প্রয়োজন নেই। ওটার জন্য আপনাদেরকে ছোট্ট একটা শীট আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব, সেটা পড়লে আপনাদের জন্য যথেষ্ট হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে অল বিলো এতে অল অ্যাবভ হয় কিভাবে? আচ্ছা হ্যাঁ, এটা অপশনটা উল্টা করা আছে তাই তো, এই জন্য ভুল। 20 নাম্বার লাস্ট কোশ্চেন, দা বুক ট্রেজার। এটা হচ্ছে আমাদের টাইপিস্ট আর কি এলোমেলো সাজায় ফেলছে। 20 নাম্বার, দা বুক ট্রেজার্স আইল্যান্ড। ট্রেজার আইল্যান্ড এটা কে লিখেছে? বাই, এটা রাইটার কে? স্টিভেনসন। এটা রাইটার হচ্ছে স্টিভেনসন। এটা লিটারেচারের কোশ্চেন, এটা সরাসরি আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে। হ্যাঁ, সাহিত্যের কোশ্চেন আমি সরাসরি আপনাদেরকে অনেক বেশি পেজ পড়াবো না, যারা প্রাইমারি কোর্সে আছেন তাদের জন্য অল্প কিছু পড়াবো। ঠিক আছে, অল্প কিছু পড়াবো। সো এটা आंसर হচ্ছে স্টিভেনসন। এটা মুখস্থ করে রাখেন, কারণ প্রাইমারি কোশ্চেন গুলো রিপিট হয়। তো রিপিট হওয়ার স্বার্থে আপনাকে এটা ব্যাকআপ হিসেবে নেবেন। আর্থার মিলার, হোমার, তারপরে কি জেমস জয়েস, এগুলো আছে না, এই রাইটারদের সম্পর্কে আপনি বেশি পড়বেন। কেন বলতেছি? কারণ এরা অপশনে আছে। কারণ আপনার প্রাইমারি কোশ্চেন যারা করবে, আপনি ভেবে নেন যে এই অপশনগুলো জরুরি অপশন। এই জন্য হোমার লিখছে কি ইলিয়ড এন্ড ওডেসি, তাই না? হোমার ইলিয়ড এবং ওডেসি। রবার্ট লুইস স্টিভেনসন, রাইট। ফার্জানান্দ দেখছি এক ধাপ অ্যাডভান্স স্টুডেন্ট। আচ্ছা, জেমস জয়েস এর একটা সাহিত্যের নাম বলেন কেউ একজন। আর্থার মিলার এর একটা সাহিত্যের নাম বলেন। আপনাদের জন্য কয়েকটা নিয়ে রেখেছি আমি, এখানে দেখেন। রবার্ট লুইস স্টিভেনসন। জেমস জয়েসের আছে ইউলিসিস, আইরিশ রাইটার। হ্যাঁ, আর্থার মিলার হচ্ছে উনি একজন নাট্যকার, আর হোমার হচ্ছে ইলিয়ড এবং ওডেসির অনুবাদক। এগুলো এই তথ্যগুলো আপনারা প্রসঙ্গ করে পড়ে ফেলবেন। ঠিক আছে, এই ছিল আজকে আপনাদের সাথে 20টা কোশ্চেনের আলোচনা। 20টি কোশ্চেন থেকে ইনশাল্লাহ এমন আলোচনা আপনারা পেয়েছেন যে আলোচনাগুলো মাথায় রাখতে পারলে আপনি এরকম 20 গুণন 10 200টি কোশ্চেন সমাধানের সুবিধা পাবেন। বা এই লাইভটাই আপনি যদি আরেকবার একটু স্পিডে টেনে দেখে নিতে পারেন, আপনার জন্য পরিষ্কার ধারণা হয়ে যাবে যে একটা প্রাইমারি প্রশ্নে যে 20টা কোশ্চেন হয় তা কোন কোন অধ্যায় থেকে আসে। আমি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছি, সেই অধ্যায়গুলো আপনারা এই বইয়ের ইন্ডেক্স থেকে দাগিয়ে নিয়ে পড়বেন। হ্যাঁ, সো এইরকম অ্যানালাইসিস আপনারা বইয়ের শুরুতেও পাবেন, যে প্রাইমারি থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, সেই অ্যানালাইসিসটাও কিন্তু এখানে আছে। এই যে প্রাইমারি কোশ্চেনে বা প্রাইমারিতে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন হয়, এটা এখানে দেওয়া আছে, রিসার্চটা দেওয়া আছে। এই রিসার্চগুলো আপনারা দেখলে আপনাদের জন্য প্রাইমারি প্রস্তুতি সহজ হয়ে যাবে। এই বলে আজকের ক্লাসটা শেষ করতে চাচ্ছি। এবং সর্বশেষ নিউজ হচ্ছে সকল চাকরির ইংলিশ কোর্সে ভর্তি চলতেছে। আপাতত প্রাইমারি কোর্স চলমান আছে। এই কোর্সে ভর্তি হওয়ার বিস্তারিতর জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন। ভর্তি হওয়ার বিস্তারিত উপায় সেখানে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আমাদের পেজে মেসেজ করতে পারেন। এছাড়া উপরের নাম্বারটা অলরেডি লেখা আছে, সেই নাম্বারটা আপনারা সেভ করে নেবেন এক্সপার্ট ইংলিশ নামে। আমাদের অফিস থেকে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা ভর্তির বিষয়ে বিস্তারিত বলে দেব। ঠিক আছে, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।